কেউ কথা রাখেনি। ৩৩ বছর কাটলো, কেউ কথা রাখেনি। ছেলেবেলায় এক বষ্টুমি তার আগমনী গান হঠাৎ থামিয়ে বলেছিল, শুক্লা দ্বাদশীর দিন অন্তরাটুকু শুনিয়ে যাবে। তারপর কত চন্দ্রভোগ অমাবস্যা চলে গেল, কিন্তু সেই বষ্টুমি আর এলো না। ২৫ বছর প্রতীক্ষায় আছি। মামাবাড়ির মাঝি নাদের আলী বলেছিল, বড় হও দাদা ঠাকুর, তোমাকে আমি ৩ প্রহরের বিল দেখাতে নিয়ে যাব। সেখানে পদ্ম ফুলের মাথায় সাপ আর ভ্রমর খেলা করে। নাদের আলী, আমি আর কত বড় হব? আমার মাথা এ ঘরের ছাদ ফুঁড়ে আকাশ স্পর্শ করলে তারপর তুমি আমায় ৩ প্রহরের বিল দেখাবে? না, আর বেশি পড়ছি না। বেশি সময় নষ্ট করে সুনীল গঙ্গোপাধ্যায়ের কেউ কথা রাখেনি পড়লে আপনারা হয়তো বোর হবেন। এই আপনাদের জানা কবিতা। শুরু করছি জিতুজ শেয়ারিং। আজকে দুটো চিঠি, একটা চিঠি যেভাবে চিঠি আসে, আরেকটা কবিতার মাধ্যমে, আর 3টে প্রশ্ন। শুরু করি। চিঠিটা লিখেছে শীর্ষা। প্রিয় জিতু, আশা করি তুমি খুব ভালো আছো। অনেক ভয়ে ভয়ে চিঠিটা লিখছিলাম। জানি না, কোনো ভুল ত্রুটি হলে ক্ষমা করে দিও। তোমাকে আমার অনেক কিছু বলার আছে, কিন্তু জানি না কোথা থেকে শুরু করব। চলো এক কাজ করি, সেই 2013 সাল থেকে শুরু করি। তখন আমি মাস্টার্স করছি সোসিওলজিতে যাদবপুর ইউনিভার্সিটি থেকে। প্রতিদিন ক্লাস করে বাড়ি আসতে সন্ধে 7:30 বেজে যেত। আর আমাদের ঘরে তখন চলতো রাগে অনুরাগে। সেই আমার প্রথম দেখা মল্লার সেনকে। মা জেঠিমা নিয়মিত দর্শক ছিলেন সিরিয়ালটির। তো তাদের সাথে সন্ধ্যার চা খেতে খেতে দেখতাম রাগে অনুরাগে। বেশ ভালো লাগতো আমার মিস্টার মল্লার সেনকে। তারপর বেশ কয়েক বছর গেল, সিরিয়াল দেখা একদম বন্ধ করে দিয়েছি। হঠাৎ সামনে এলো অপরাজিতর ট্রেলার। তারপর দেখলাম ওই সিনেমা, সত্যজিৎ রেকে নিয়ে সিনেমা, আর সেটা দেখবো না এ তো হতে পারে না। কিন্তু 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 তোমার অভিনয় আমার কাছে একেবারে সারপ্রাইজ হয়ে এলো। আমি তো পুরো অস্ট্রাক। এত রিয়েল অ্যাক্টিং কে করতে পারে? ব্যাস, আমি তো তোমার অভিনয়ের ফ্যান হয়ে গেলাম। এর মধ্যে আরো কয়েক বছর পেরিয়ে গেল। আমার মা গত হয়েছে বেশ কয়েক বছর হলো। হঠাৎ একদিন চিরদিনই তুমি যে আমারে ট্রেলার, হেলিকপ্টার থেকে তুমি নামছো। ব্যাস, আমি কিছুক্ষণ দাঁড়িয়ে গেলাম। আমি আমার জেঠিমাকে জিজ্ঞেস করলাম, আরে সেই মল্লা সেন না? আমার জেঠিমা বেশ খুশি হয়ে বলল, হ্যাঁ। তারপর আবার কাজের চাপে আমি চিরদিনই দেখে উঠতে পারিনি। প্রায় 3 মাস কেটে গেল। ইতিমধ্যে আমার জীবনে একটা ডার্ক ফেজ এলো। সেই ডার্ক ফেজ থেকে বেরোতে হেল্প করে চিরদিনই। আমি নেশার মতো এক সপ্তাহে 100টা এপিসোড দেখে ফেলি। চিরদিনই আমার জন্য ওষুধ হয়ে দাঁড়িয়েছিল। থ্যাংক ইউ ফর হেল্পিং মি। তুমি জানো, আমি এখনো মাঝে মাঝে রাগে অনুরাগেও দেখি ইউটিউবে, কারণ তোমার সিরিয়াল দেখলে আমার সেই সন্ধেবেলার চা খাওয়ার দিনগুলোর কথা মনে পড়ে যায়। মা জেঠিমার সাথে তোমার সিরিয়াল দেখা, সাথে মার কমেন্ট্রি, সব মনে পড়ে যায়। থ্যাংক ইউ আমাকে বারবার পুরনো মেমোরিজ গুলো চেরিশ করতে দেওয়ার জন্য। থ্যাংক ইউ। অনেক বলে ফেললাম। আসলে আমার সমবয়সী তো তুমি, তাই তোমাকে আমি আমার বন্ধু ভাবি। তাই আজ বন্ধুকে মনের কথাগুলো বলে ফেললাম। প্লিজ কিছু মনে করো না। ও, আরেকটা কারণ আছে তোমাকে থ্যাংক ইউ জানানোর। তোমার জন্য, আর শুধুমাত্র তোমার জন্য, আমি 3টে খুব ভালো বন্ধু পেয়েছি, গার্গিদি, পায়েলদি আর তৃষা। আমরা 4 জন এখন দারুণ বন্ধু। আর এই ফ্রেন্ডশিপের কেন্দ্রবিন্দু হলো তুমি। থ্যাংক ইউ ওয়ান্স এগেন। আর শোনো, তোমাকে আরেকটা কথা বলে দিচ্ছি, তোমার ভালো থাকাটা আমাদের জন্য ওয়ান অ্যান্ড অনলি প্রায়োরিটি। তুমি ভালো থাকলেই আমরা ভালো থাকবো। তোমার মনটা বড্ড ভালো, তাই বোধহয় এত আঘাত পাও। কিন্তু প্লিজ 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 নিজের ভালো মনটার যত্ন নিও। তুমি আমাদের বড়ই আপন। খুব খুব ভালো থেকো, ভালো রেখো নিজেকে। শিবজির কাছে এটাই প্রার্থনা, তুমি ভালো থাকো, সুস্থ থাকো, ভালো ভালো কাজ করো, আর সব থেকে ইম্পর্টেন্ট, হাসি খুশি থেকো। ও আরেকটা কথা, রাতে প্লিজ একটু বেশিক্ষণ ঘুমাও। ইউ নিড প্রপার রেস্ট। চলো, তোমার অনেকটা সময় নিলাম, ভয়ে ভয়ে লিখেছি। হাতের লেখাটা তো খুবই খারাপ, পড়তে হয়তো তোমার অসুবিধে হবে। পারলে তোমার ব্যস্ত সময়ের মধ্যে একটু পড়ো, ভালো লাগবে। আজ আসি। ও, একটা কথা কিন্তু মনে রেখো, তুমি ভালো থাকলেই আমি বা আমরা ভালো থাকবো। ইতি শীর্ষা, তোমার এক ভক্ত। প্রথমত, আই ডোন্ট কনসিডার ইউ অ্যাজ মাই ভক্ত ডিসাইবল। আমি আপনাকে আমার ভক্ত হিসাবে মানি না। আমি আপনাকে আমার শুভাকাঙ্ক্ষী হিসেবে মানি, বন্ধু হিসেবেই মানি। আপনাদের প্রতিদিনকার চিঠি, প্রতিদিনকার ভালোবাসা, পাঠানো বই, পাঠানো কবিতা আমাকে উদ্বুদ্ধ করে।
আমার সময়কে সমৃদ্ধ করে এবং আমার মনটাকে চঞ্চল করে তোলে, যে আপনাদের কি করে আরো 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 ভালো রাখা যায়, আরো ভালোভাবে এন্টারটেন করা যায়। আর আমি সুস্থ থাকি, বিশ্বাস করুন। আমি খুব স্বার্থপর, আমি 7 ঘন্টা থেকে 7.5 ঘন্টা ঘুমোই। তো ডোন্ট থিঙ্ক অ্যাবাউট দ্যাট আমি ঘুমোই না, আমি রেস্ট নিই না। না না না, নিজেকে যত্ন না নিতে পারলে তাহলে আমি আপনাদের মনের যত্ন কি করে নেবো, আপনাদের কাছের কি করে হব। আমি খুব ভালো আছি, ভালো থাকবো। আপনারাও ভালো থাকুন, ভালো রাখুন এবং বন্ধুত্বে থাকুন। আপনাদের এই 3-4 জনের বন্ধুত্ব হয়েছে, আস্তে আস্তে সেই বন্ধুর গ্রুপটাকে বাড়ান। আমি জানি প্রথমে যাদের সঙ্গে একাত্মবোধ করেন তারাই খুব আপন মনে হয়। আপন কথাটা 3-4 জনের মধ্যেই আবিষ্ট থাকে। আপনকে বড় করতে হয়, চাদর আরো বড় করুন, নিজেদের বন্ধুর সংখ্যা বাড়ান। থ্যাংক ইউ ভেরি মাচ শীর্ষা। পরের জনের চিঠি হচ্ছে মাহিয়া। মাহিয়া বাংলাদেশ থেকে পাঠিয়েছে। ওপরে লেখা রয়েছে, মাহিয়ার তরফ থেকে পাঠানো ছোট উপহার, নিজের হাতে লেখা কবিতা, বাংলাদেশ থেকে। পড়ি। জীবনের রং যেন পর্দায় আঁকা, তবু তবু বাস্তবের ছায়া মাখা। নিয়তি সিরিয়ালেই প্রথম চরণ, নাটকের ছন্দে বাঁধা তোমার মন। ভালো কিংবা ছায়ার মাঝে তুমি রয়েছো নিজের সাজে। তুমি আগুন, তুমি ছায়া, তুমি ধৈর্য, তুমি মায়া। তুমি শুধু অডিয়েন্স স্টার না, তুমি এক অবিচ্ছেদ্য প্রেরণা। তুমি যে আত্মবিশ্বাসে গড়া এক জীবন্ত অনুপ্রেরণা। তুমি নও কেবল অভিনেতা মাত্র, তুমি এক আবেগ, এক শব্দহীন পত্র। তোমার যাত্রা নয় শুধু টিভির পর্দায়, তুমি যে রয়েছো আমাদের অন্তরায়। পর্দার আড়ালে শিল্পের ছোঁয়া, তুমি দর্শকদের মনে দিয়েছিলে দোলা। এই কবিতা তাই শুধু শ্রদ্ধা নয়, এক ভক্তের হৃদয় থেকে তোলা প্রত্যয়। মাহিয়া। মাহিয়া আরেকটা কবিতাও লিখেছ। প্রিয়জন জিতু, তুমি সেই চাঁদের আলো যাকে আমি ভালোবাসি। সবার মাঝে তুমি যে আমার কাছে অনেকটা প্রিয়। তুমি সেই স্নিগ্ধ আকাশ যাকে দেখে মন ভরে যায়। তোমার সঙ্গে কভু দেখা সে তো আমার ভবিতব্য। তুমি যে অনেকটা খাঁটি, সোনার চেয়েও দামি। তোমাকে দেখার স্বপ্ন সে তো আমার পাগলামি। তুমি যে অনেকটা প্রিয় আমার মনে প্রাণে, কল্পনার জগতে তুমি যে আছো আমার হৃদয় জুড়ে। থ্যাংক ইউ মাহিয়া, বাংলাদেশ থেকে পাঠিয়েছো। আমার বাংলাদেশি অনেক অনেক বন্ধু রয়েছে এবং আমরা আপামর ভারতবাসী, আপামর বাংলাদেশি সবাই কিন্তু মানুষ। আমাদের পৃথিবীটা মানুষের পৃথিবী, আমাদের পৃথিবী। কোনো দেশ বিভেদ, বিচ্ছেদ, জাতি কোনোটাই আমার মনে কখনো বাসা বাঁধতে পারেনি। আমার ছোটবেলায় মনে হতো যে এই পৃথিবীটা তো আমাদের, আমার কেন ভিসার প্রয়োজন হবে। আমি যখন আমার পৃথিবী বলছি, আমি যে কোনো দেশে উন্মুক্তভাবে ঘুরতে পারি। ছোটবেলার প্রশ্ন তো, বড় হয়ে উত্তর পেয়েছি, হ্যাঁ এক একটা দেশের গণ্ডি থাকে, নিয়ম থাকে, সিকিউরিটি থাকে, তাই জন্য হয়তো এত কিছু বাউন্ডারিজ, এত কিছু নিয়ম, রুলস, রেগুলেশনস। কিন্তু শেষে, সবার শেষে আমরা কিন্তু মানুষ। এই পৃথিবীটা আমাদের। আমরা পৃথিবীর যে প্রান্তেই থাকি না কেন বন্ধু হয়ে থাকবো, বন্ধু হয়েই নিজেদেরকে গড়ে তুলবো আরো সমৃদ্ধশালী, শক্তিশালী। একদিন তো চড়ুই পাখির মতো ফুরুত করে উড়ে যেতেই হবে। কে ধরতে পারবে আমাদেরকে? কেউ পারবে না। যতক্ষণ রয়েছি একে অপরকে ধরা দিই, একে অপরের বন্ধুত্বকে স্থান দিই। থ্যাংক ইউ মাহিয়া, থ্যাংক ইউ বাংলাদেশের আমার প্রত্যেক বন্ধুকে, আমার ভালোবাসার মানুষকে, আমার প্রিয়জনকে এবং বড়দেরকে অনেক অনেক প্রণাম। Hello, Mr. Jitu Kamal. Before anything else, I would like to extend my warm New Year wishes to you today. May your dedication, hard work, and sincerity lead you to continued success. A very happy and happiest New Year to you. আজ আমি যে প্রশ্নটা করব এটা হচ্ছে লাইফের রিজেকশন নিয়ে প্রশ্নটা। এটা তো ভীষণ ভাইটাল একটা পার্ট আমাদের লাইফে। তো মনে হলো যে আপনি তো ভীষণ মোটিভেটেড একজন পার্সন, তো আপনাকে প্রশ্নটা করি, যদি আপনার ভালো লাগে তো দেন উত্তরটা দেবেন। Somewhere in one of your interviews, I heard you mention that you could become a motivational speaker someday. হলেও হতে পারেন। So imagine someone, let's call them X, Y, or Z, sitting in front of you. So then rejection is deeply intertwined with our life. Yet whenever we face rejection in any form, we tend to feel disheartened and lost hope. In such a situation, what kind of motivation would you offer to that person? খুব কঠিন প্রশ্ন করে ফেললাম কি? Thank you and rest well, our dearest audience sister. Tata, take care, bye. Oh, by the way, আমি অপরাজিতা মেঘ. Thank you, Tata, take care. Yes, happy New Year, Opurajito Meg. I got your point.
আমাকে আপনি জিজ্ঞেস করেছেন যে রিজেকশন যখন আমরা প্রত্যাখ্যিত হই তখন কিভাবে সেটাকে ডিল করা উচিত। মানে দেখুন আমি তো আমারটা বলতে পারি, অ্যান্ড ফর ইউর কাইন্ড ইনফরমেশন, এটা হয়তো কোনো ইন্টারভিউতে বলেছি কি, যদি বলে থাকি তাহলে ওই হুজুকে পড়ে বলা হয়ে থাকবে। আমি মোটিভেশনাল স্পিকার হওয়ার যোগ্যতা আমার নেই, আমি যে স্পিকার হব তারও যোগ্যতা আমার নেই। আমি আমার নিজের অনুভব, আমার অভিজ্ঞতাগুলো শুধুমাত্র শেয়ার করি, ব্যাস এতটুকুই। যাই হোক, আপনার প্রশ্নের উত্তরগুলো আগে দিয়ে দিই। সেটা হচ্ছে রিজেকশন হচ্ছে আমাদের পার্ট, ঠিক আছে, জীবনের একটা পার্ট। যদি রিজেকশন না আসে তাহলে আমরা যে কোনো কিছু গেইন করি বা আমরা কোনো সাফল্য অর্জন করি, সাকসেস পাই, সেটার আনন্দ পাওয়া যায় না। আমি একটা উদাহরণ দিলে আপনার সুবিধা হবে বুঝতে। ধরুন আমার ডিরেক্টর আমাকে অ্যাকশন বলে এবং আমরা আমাদের কাজটা করি, মানে আমি আমার কাজটা করলাম, করার পর কাট বললো এবং পরবর্তী শটে আমরা চলে গেলাম। এইভাবে দিনের ধরুন যদি 50টা আমরা শট দিয়ে থাকি, 50টা শটের মধ্যে ডিরেক্টর যদি প্রত্যেকবারই অ্যাকশন বলে, কাট বলে এবং কোনো পরিবর্তন যদি না বলে, তাহলে আমার মধ্যে একটা খুঁতখুঁতানি তৈরি হয় যে আমি কি সঠিক পথে যাচ্ছি না আমি একটা অন্য পথে যাচ্ছি, মানে আই ডিডন্ট চুজ দ্য রাইট ওয়ে, কোনটা, মানে আমার মধ্যে সেই খিদেটা তৈরি হয়। তখন আমি ডিরেক্টরকে গিয়ে বলি যে এই ঠিক লাগছে তো, তুমি কিছু বলো। মানে এইটা হচ্ছে রিজেকশন। অনেকগুলো সিনস ওকে হয়ে যাচ্ছে, ওয়ান টেক ওকে হয়ে যাচ্ছে, বা ডিরেক্টর যেটা চাইছে সেটাই হয়তো করে ফেলছি কোনোভাবে, তখন আমার মধ্যে একটা প্যালপিটেশন তৈরি হয় যে মনে হয় না আমি সঠিক পথে যাচ্ছি। যদি না ডিরেক্টর রিজেক্ট করে কোনো শট, তাহলে আমি সঠিক পথে যাচ্ছি না। আমাকে যদি একটু বেটার করার জন্য যদি না প্রভোগ করে বা আমাকে যদি সেই ডিরেকশনটা না দেয়, তাহলে আমার মনে হয় যে আমি সঠিক পথে যাচ্ছি না। এই এই মনোভাবটা কিন্তু আমার এসছে যত রিজেকশন পেয়েছে জীবনে। দেখুন আমার জীবনে প্রচুর রিজেকশন আছে, প্রচুর অগুন্তি। প্রথম রিজেকশনকে অ্যাকসেপ্ট করতে খুব কষ্ট হতো, মনে হতো আমি বেটার ছিলাম, অন্যরা বেটার ছিল না। কিন্তু 2026-এর জিতু কামালের থেকে এর উত্তর জানতে চাইলে আমি বলবো, আমি যদি কোথাও রিজেক্টেড হই, আমি আরেকটা চান্স পাই যে আমি 1 থেকে 15 অবধি পড়াশোনা করেছিলাম। 1 থেকে 15 অবধি তো আমি বাড়িতে এসে আফটার রিজেকশন আমি তো পড়াশোনা করবোই, 16, 17, 18টাও এবার ভালো করে ঘষে মেজে তৈরি করব। আমি যদি সেই সময় সিলেক্ট হয়ে যেতাম, আমার কিন্তু 1 থেকে 15 অবধি জানা থাকতো। তারপরে আবার তো অন্য কাজে আমি মোটিভেটেড হতাম বা অন্য কাজে আমি নিজেকে ইনভলভ করতাম। এই যে প্রিপারেশনের কাজ, মানে আমাদের কথা হচ্ছে প্রি প্রোডাকশন, যত প্রি প্রোডাকশন ভালো হয় সেই ছবি ভালো হয়, জানেন তো। যত প্র্যাকটিস ভালো হয়, আমি শুনেছি সচিন তেন্ডুলকর সকালবেলা 6টার সময় নেটে দাঁড়িয়ে দুপুর 12টা 12:30 পর্যন্ত নেটে প্র্যাকটিস করে যেতেন। কিন্তু উনি খেলতেন যখন মাঠে, অতক্ষণ কি খেলতেন? অল্পক্ষণ খেলতেন। এখনো পর্যন্ত হুসেন বোল্ট তার সেরা রেকর্ডটা হয়তো কয়েক সেকেন্ডের রয়েছে, কিন্তু কয়েক সেকেন্ডের পেছনে যে প্র্যাকটিসটা, সেটা কিন্তু কয়েকশো ঘন্টার। তো রিজেকশন প্রচন্ড জরুরি। রিজেক্টেড হওয়া কিন্তু ব্লেসিং আমার মনে হয়। আপনি যখন চাকরিটা অথবা কাজটা পাবেন, আপনি অনেকের থেকে এগিয়ে থাকবেন, অনেকের থেকে। দ্যাটস ইট। Hi Jitu, this is Dolun Chapa Bandopadhyay from Vadodara, Gujarat. আমার প্রশ্ন হলো, were you the first choice for the role of আর্য সিংহ রয়? সেকেন্ডলি, আমার একটা ছোট্ট কমপ্লেন আছে। তুমি আমাদেরকে তোমার আত্মীয় বলো। তুমি এমনভাবে আমাদেরকে আপন করেছো যে আমরা ভুলে গেছি যে তুমি এমন একজন মানুষ যার পেছনে প্যাপারাজ্জি থাকে সব সময়। তখন তুমি সেখানে ফ্যামিলি মেম্বারদের ম্যাম, আপনি বলে অ্যাড্রেস করো। এটাকে কি পাল্টানো যায় না? I will be very happy if you address me as Didi, Tumi. Thank you so much for this opportunity. Thank you once again. হ্যালো দোলন চাপা দিদি, কেমন আছো? ডেফিনেটলি তুমি ভালো আছো। এবার নিশ্চয়ই তুমি তোমার ক্ষোভটা যেটা আমার উপর তোমার ছিল, সেটা নিশ্চয়ই তুমি তুলে নেবে। আসলে ব্যাপারটা হচ্ছে আপনি, তুমি বা তুই, এটা আস্তে আস্তে গ্র্যাজুয়ালি, ক্রনিক্যালি আমি করতে পারি। তুইটা তো আমি করে উঠতেই পারি না। আমার কো-আর্টিস্ট আমার থেকে অনেকটা ছোট, সে আমাকে বলেছে, হ্যালো জিতুদা, তুমি আমাকে তুই বলে কেন ডাকো না? আমি কোনোদিন ডেকে উঠতে পারবো বলেও মনে হয় না। সেখানে যাদেরকে আপনি বলে ডাকি, সেখানে যদি আমি হঠাৎ করে তুমি বলতে শুরু করি, আমার মনে হয় সেটা অনধিকার প্রবেশ হয়ে যাবে। যতক্ষণ না সে পারমিশন দিচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি কেন তুমি বলবো? ঠিক আছে, আমি এবার থেকে তোমাকে দোলন চাপা দিই বলেই ডাকবো। থ্যাংক ইউ। এবং তোমার যে প্রশ্নটা, সেটা হচ্ছে আমাদের পেছনে প্যাপারাজ্জি থাকে, যারা আমার বন্ধু, প্রিয়,
তাদেরকে জানাই, সেটা হচ্ছে প্যাপারাজি হচ্ছে ফটোগ্রাফার, যারা বলা হয় হচ্ছে অভিনেতাদের শিকারী ফটোগ্রাফার, যারা অনুরোধ ছাড়াই আর কি ফটো তোলে এবং তারা ছেপে দেয়। হ্যাঁ থাকে, কারণ ওটা তাদের কাজ। তবে এটা বলতে পারি যে আই ওয়াজন্ট দ্য ফার্স্ট চয়েস অফ ASR। আমি ছিলাম না, অন্য কেউ ছিল। বাট সেটা না থাকার কারণ হচ্ছে আমি সেই সময় টিভি করবো বলে ডিসিশন নিইনি, তার জন্য। আমি আশা করি তোমার সকল প্রশ্নের উত্তর দিতে পেরেছি এবং তোমার ক্ষোভটাকে মিটিয়ে দিতে পেরেছি। আই উইল ডেফিনেটলি অ্যাড্রেসিং ইউ অ্যাজ মাই দিদি, দোলন চাপা দিদি। হাই জিতুদা, আমি বৃদ দত্ত। আমার বাড়ি ডানলাপে। সবার আগে বলি, শাহরুখ স্যারের পরে কিন্তু আমি তোমাকে আমার আইডল, ফিলোসফার আর আমার বড় দাদা হিসেবে মানি। বড় দাদাকে বেশি প্রশ্ন করা উচিত না, তাও করতে ইচ্ছা হলো। আমার একটা ছোট্ট সিম্পল প্রশ্ন তোমার কাছে। তুমি তোমার জীবনের খারাপ সময়গুলো বা খারাপ পরিস্থিতিগুলোকে কিভাবে এত সুন্দরভাবে পজিটিভ ওয়েতে ডিল করো, বা কিভাবে তুমি সেই সময় নিজেকে এতটা শান্ত রাখো? ভালো থাকো জিতুদা, সবসময় নিজের মুখে হাসিটা রাখো। টেক কেয়ার, বাই। হ্যালো বীর, বীর দত্ত। প্রথমত আমি তোমাকে অনেক অনেক ভালোবাসা জানাই। তোমার গলাটা প্রচন্ড মিষ্টি, প্রচন্ড সুন্দর তোমার ভয়েস। তুমি আমার থেকে অনেকটা ছোট, তোমার গলা শুনেই আমি বুঝতে পারছি। থ্যাংক ইউ ভেরি মাচ আমাকে দাদা হিসাবে মেনে নেওয়ার জন্য। আর কে বলেছে বড় দাদাদের প্রশ্ন করা যায় না? বড়দের তো প্রশ্ন করে জর্জরিত করে দিতে হয়। আমি তো আমার ছোটদেরও প্রশ্ন করে জর্জরিত করে দিই। আমি যেটাকে বলা হয় না পোংটা, আমি পোংটা বাচ্চা ছিলাম। যাই হোক, এই কথাটা তুমি কাউকে বলো না আর বাকিরা শোনো না, এটা আমার আর বীরের মধ্যে কথা হলো। আমি আমার নেগেটিভ সময় যেগুলোকে বলা হয় তাকে কি করে পজিটিভিটিতে ট্রান্সফার করি। আমি প্রথমে বিলিভই করি না আমার লাইফে কোনো কিছু নেগেটিভ আসে। আমার নেতিবাচকতার মধ্যে আমি যাই না। খারাপ হচ্ছে দ্য পার্ট অফ দ্য লাইফ, এনজয় করি। আর তোমার যা বয়স এবং তোমার যা নাম বীর, তোমার তো চিন্তা করার ব্যাপারই নয়। আর আমার যা নাম জিতু, আমাদের চিন্তা করার দরকারই নয়। আমরা এমনি জিতে রয়েছি, তুমি এমনি বীর মানুষ। সো এই বয়সে তুমি এত কিছু ভেবো না। বি হ্যাপি, বি পজিটিভ। কখনো ভেবোই না যে নেতিবাচক অথবা নেগেটিভ এই দুটো শব্দ তোমার অভিধানে আছে। এতটুকু মাথার মধ্যে রেখো। ভালো থেকো এবং অনেক অনেক হাগ তোমাকে। আজকের মতো এখানেই শেষ করছি। কথা হবে পরবর্তী অডিও ভিডিওতে।